যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কানাডা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর সেই সম্পর্কে খানিকটা ফাটল ধরে, যার প্রভাব কানাডার জাতীয় নির্বাচনেও পড়ে। কিন্তু দুই দেশের সম্পর্ক এতটাও খারাপ হয়ে যায়নি যে যুদ্ধ বেঁধে যাবে। দুই দেশের সম্পর্কের ইতিহাসের পাতা উল্টালে অবশ্য ভিন্ন চিত্র দেখা যায়। ইতিহাস বলছে একসময় এই দুই দেশের মধ্যে যুদ্ধ ছিল একটি বাস্তব সংখ্যা, যেটি উভয় দেশের সামরিক কৌশলবিদদের মাথায় প্রায় ঘুরপাক খেত। ফরেন পলিসির এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র কানাডা যুদ্ধের ইতিহাস ও সাম্প্রতিক উত্তেজনা তুলে ধরা হয়েছে, যার আলোকে আমাদের আজকের প্রতিবেদন সাজানো হয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তিনি একাধিকবার বলেছেন যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে থাকলে সেটি আরও নিরাপদ হবে এবং কানাডাও 51তম রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রে যোগ দিতে পারে। যদিও ট্রাম্প এসব শান্তিপূর্ণ উপায়ে হবে বলেই দাবি করেছেন, তবুও অনেক কানাডীয় নাগরিক তা নিয়ে সন্দিহান। ট্রাম্পের শপথ গ্রহণের পর ইনভেড কানাডা বা কানাডা আক্রমণ বিষয়ক গুগল সার্চ হঠাৎই বেড়ে যায়। কানাডীয় সংবাদ মাধ্যমগুলো সামরিক বিশ্লেষকদের ডেকে সম্ভাব্য আগ্রাসনের চিত্র বিশ্লেষণ করতে শুরু করে। এমনকি কানাডীয় অস্ত্রপ্রেমীদের কেউ কেউ সাধারণ নাগরিকদের অস্ত্র ধারণের প্রয়োজনীয়তার কথাও বলেছেন। তবে বাস্তবে এই দুই মিত্র দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা এখনও ক্ষীণ। তবুও কৌশলবিদদের কাজই হলো সম্ভাব্য নয় এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা। যুক্তরাষ্ট্র এবং কানাডা একমাত্র সরাসরি যুদ্ধে জড়ায় 1812 সালে, যখন নবগঠিত যুক্তরাষ্ট্র সামুদ্রিক সমস্যাকে কেন্দ্র করে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেটি মূলত কানাডার ভূখণ্ডেই সংঘটিত হয়। তৎকালীন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার হেনরি ক্লে মনে করতেন উত্তর দিকের প্রতিবেশীকে আক্রমণ করা স্বাধীনতার লড়াইয়ের এক প্রাকৃতিক সম্প্রসারণ। তিনি ভাবতেন সেখানকার মানুষ যুক্তরাষ্ট্রকে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানাবে, কিন্তু বাস্তবে যুদ্ধ ছিল বিশৃঙ্খল ও সীমান্তবর্তী কিছু সংঘাতের মধ্যে সীমাবদ্ধ। শেষ পর্যন্ত উভয় পক্ষই শান্তি চুক্তিতে পৌঁছায়, সীমান্ত আগের মতোই বহাল থাকে। অনেক ইতিহাসবিদ মনে করেন এটি ছিল কানাডার ইতিহাসে এক প্রকারের স্বাধীনতা যুদ্ধ। এরপরও 19 শতকের বেশিরভাগ সময় জুড়েই দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধের সংখ্যা থেকে যায়। 1861 সালে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ চলাকালে ব্রিটিশ জাহাজে থাকা কনফেডারেট দূতদের গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র, যার ফলে এক কূটনৈতিক সংকট দেখা দেয়। পরিস্থিতি এমন হয়েছিল যে কানাডার গভর্নর সীমান্তে সেনা ও রসদ মোতায়েন করেন। 1860 থেকে 1870-এর দশকে ফেনিয়ান ব্রাদারহুড নামক নিউ ইয়র্ক ভিত্তিক আইরিশ বিদ্রোহীদের একাধিক হামলায় কানাডায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এই সময় কানাডার প্রথম প্রধানমন্ত্রী জন এ ম্যাকডোনাল্ড পূর্ব পশ্চিমমুখী রেলপথ নির্মাণ করেন, যাতে দ্রুত সেনা মোতায়েন করা সম্ভব হয়। তিনি নর্থ ওয়েস্ট মাউন্টেড পুলিশ গঠন করেন, যা এক ধরনের স্থায়ী মিলিশিয়া হিসেবে কাজ করত, যা পরবর্তীতে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ নামকরণ করা হয়। যুদ্ধের আশঙ্কা ধীরে ধীরে হ্রাস পেলেও 1921 সালে কানাডার লেফটেন্যান্ট কর্নেল জেমস বাস্টার ব্রাউন তৈরি করেন একটি গোপন যুদ্ধ পরিকল্পনা, যার নাম দেয়া হয় ডিফেন্স স্কিম নাম্বার 1। এই পরিকল্পনায় বলা হয় যুক্তরাষ্ট্র আক্রমণ করলে কানাডীয় বাহিনী সীমান্ত পেরিয়ে 5টি ফ্রন্টে দ্রুত হামলা চালাবে, রেল লাইন ও যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করবে এবং পরে ফিরে গিয়ে প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যাবে। এই পরিকল্পনার লক্ষ্য ছিল সময় কিনে নেওয়া, যাতে ব্রিটিশ সাম্রাজ্যের সহযোগিতা আসতে পারে। তবে এই পরিকল্পনা এতটাই বিতর্কিত ছিল যে কিছুদিনের মধ্যেই তা থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়। এর কিছুদিন পর যুক্তরাষ্ট্র তৈরি করে ওয়ার প্ল্যান রেড, যেখানে সম্ভাব্য একটি বিশ্বযুদ্ধে যুক্তরাজ্যকে লাল এবং যুক্তরাষ্ট্রকে নীল হিসেবে চিহ্নিত করা হয়। এই পরিকল্পনায় কানাডাকে ক্রিমসন নাম দেওয়া হয়। ওয়ার প্ল্যান রেড অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধে জয়ী হতে চায়, তবে প্রথমেই দ্রুত কানাডা দখল করতে হবে। এর জন্য তারা পরামর্শ দেয় কুইবেক সিটি থেকে টরন্টো পর্যন্ত অঞ্চল দখল করার, যাতে কানাডাকে 2 ভাগে বিভক্ত করা যায়।
যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং রাজধানী অটোয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। 1940 সালে অগডেন্সবার্গ নিউ ইয়র্কের একটি চুক্তি স্বাক্ষর হয়, যেখানে দুই দেশ সম্মত হয় যে তারা যৌথভাবে পশ্চিম গোলার্ধের উপর ভাগের প্রতিরক্ষা নিশ্চিত করবে। এর ফলেই তৈরি হয় পার্মানেন্ট জয়েন্ট বোর্ড অফ ডিফেন্স। পরবর্তীতে এর নামকরণ করা হয় নোর্যাড, যা আজও মার্কিন কানাডীয় বিমান প্রতিরক্ষার মূল স্তম্ভ। কোল্ড ওয়ারের সময় ইউরোপীয় মিত্রদের সোভিয়েত প্রভাবের আশঙ্কায় নানা পরিকল্পনা নেওয়া হলেও কানাডা কখনোই সেই তালিকায় ছিল না। এমনকি সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ব্রায়ান মোরাও নিশ্চিত করেছেন যে কানাডার বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে কোনো পরিকল্পনার কথা তিনি জানেন না। তবে এই বন্ধনকে জটিল করে তোলে আর্কটিক অঞ্চল। কানাডা দীর্ঘ সময় ধরে তার উত্তর মেরুর অঞ্চলকে অবহেলা করেছিল, কিন্তু স্নায়ুযুদ্ধের সময় সেখানে রাডার স্থাপন করা হয়। যুক্তরাষ্ট্র চায় উত্তরমুখী পানিপথগুলোকে আন্তর্জাতিক জলপথ হিসেবে গণ্য করতে। অন্যদিকে কানাডা দাবি করে সেগুলো তার সার্বভৌম জলসীমা। 1885 সালে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি আইস ব্রেকার জাহাজ কানাডাকে না জানিয়ে নর্থ ওয়েস্ট প্যাসেজ অতিক্রম করে, যার ফলে এক কূটনৈতিক সংকট তৈরি হয়। 1988 সালে একটি সমঝোতা হয় যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ওই অঞ্চল অতিক্রম করতে চাইলে কানাডার অনুমতি নেবে, কিন্তু এতে সার্বভৌমত্বের প্রশ্ন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। সম্প্রতি ট্রাম্প গ্রিনল্যান্ড, পানামা ও কানাডাকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বর্ণনা করেছেন। বিশেষত আর্কটিকের পূর্ব প্রবেশপথ নিয়ন্ত্রণের জন্য কানাডা ও গ্রিনল্যান্ডের গুরুত্ব তুলে ধরেছেন তিনি। যদিও যুদ্ধের বাস্তব সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, ইতিহাস আমাদের দেখিয়েছে পরিস্থিতি কখন কিভাবে বদলে যায় তা বলা কঠিন। আর তাই কৌশলবিদরা প্রায় সবসময় নানা বিকল্প পরিকল্পনা তৈরি করতে থাকেন। তবে বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক এমনভাবে জড়িত ও সংহত যে সামরিক সংঘাতের চিন্তা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকবে বলে আশা করা যাচ্ছে।